আমার ব্যক্তিগত সরকারের পার্টের বাইরেও ব্যক্তিগত মূল্যায়ন থেকেও যেটা মনে করি, এই জুলাই গণ অভ্যুত্থান এবং শেখ হাসিনা যেভাবে বাংলাদেশকে অর্থনৈতিক একটা বিপর্যয়ের মধ্যে রেখে গেছেন এবং একটা রাষ্ট্র দাঁড়িয়ে থাকে কিছু প্রতিষ্ঠান কিছু নিয়ম শৃঙ্খলার উপরে, সেগুলো তো সব আসলে একাকার করে ফেলেছেন। তো সেই জায়গা থেকে অন্তর্বর্তী সরকারের 18 মাস এবং বিএনপি রাজনৈতিক সরকার 6 মাস দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের উদ্বেগ ছিল, সেটি আমি মনে করি একেবারে পুরোপুরি না হলে অনেকখানি ডেভেলপ হয়েছে। অর্থনৈতিক পরিস্থিতিতে দেশীয় অভ্যন্তরীণ অর্থনীতির জায়গা থেকে একটা শৃঙ্খলা হয়তো আসছে অর্থনৈতিক খাতে, ব্যাংকিং সেক্টরে। কিন্তু বিদ্যুৎ জ্বালানির হয়তো সংকটটা একটু এই সফলতাটাকে আসলে পুরোপুরি দৃশ্যমান করতেছে না আমার যেটা মনে হয়। এবং খাতওয়াইজ যদি আমরা দেখি যে জুলাইয়ের যে সংস্কারের যে সবচেয়ে বড় এজেন্ডা ছিল, এই সরকার প্রথম 6 মাসেই মেজর সংস্কারগুলোকে সেগুলোকে অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করেছে এই সংসদের মাধ্যমে। সরকারি দল বিরোধী দলের সম্মিলিত প্রচেষ্টায় বিভিন্ন ক্ষেত্রে আমি যে মন্ত্রণালয় আছি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এখানে হচ্ছে 6 মাসের মাথায় সরকার কিন্তু একেবারেই তার উইদিন 15 ডেজই সে একটা যুদ্ধ পেয়েছে। সেই যুদ্ধের ফলে তো গোটা বিশ্বব্যাপী জ্বালানির সংকট, দ্রব্য মূল্যের একটা কিছুটা দামের পরিবর্তন এবং মুদ্রাস্ফীতি অনেক দেশেই তৈরি হয়েছে। তো বাংলাদেশ তো তার বাইরে যাবে না। এই রকমের পরিস্থিতিতে যেখানে বাংলাদেশের জ্বালানির মেজর সোর্সই ছিল মিডল ইস্ট, সেখানে হরমুজের এই সংকট, তারপরেও কিন্তু বাংলাদেশে মোটামুটি সরকার ট্যাকেল দিতে পেরেছে। শিক্ষাক্ষেত্রে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, শিক্ষা এবং স্বাস্থ্যে। আপনারা দেখেছেন যে প্রতি উপজেলায় আমাদের যে প্রায় 500 550-র মতো উপজেলা রয়েছে, সেই উপজেলাগুলোতে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য 151 শয্যা বিশিষ্ট হসপিটাল, 50 শয্যা থেকে 151 শয্যা বিশিষ্ট হসপিটাল করার একটা নীতিগত সিদ্ধান্ত নিয়ে তার পরিপত্র সরকার জারি করে দিয়েছে। জেলা পর্যায়ে মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য কিডনির ডায়ালাইসিসের জটিল রোগের আপনার সুবিধা সহ আপনার 10 শয্যা বিশিষ্ট আইসিইউ সমস্ত জেলা হসপিটালগুলোতে করা হচ্ছে, সেটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে। শিক্ষাক্ষেত্রে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে এবং বর্তমান বাজার ব্যবস্থাকে মাথায় রেখে কারিগরি শিক্ষাকে ঢেলে সাজানো হয়েছে। আমাদের দেশের অর্থনীতির সবচেয়ে বড় সাপোর্টের জায়গা গার্মেন্টস সেক্টর এবং প্রবাসীদের আয়। সেই প্রবাসীদের আপনার যাওয়াটাকে আরো সুগম করার জন্য, আরো টেকসই করার জন্য বিভিন্ন দেশে আমাদের যে ধরনের চাহিদা আছে সেটা ম্যাপিং করে শুরুর দিকেই একটা চাহিদাপত্র বিভিন্ন দূতাবাস থেকে নেওয়া হয়েছে যে আগামী 5 বছরে সম্ভাব্য কোন দেশে আমরা কি ধরনের আসলে লোকজনের একটা কর্মসংস্থান সৃষ্টি করতে পারি। যেই বিদ্যমান শ্রমবাজার আছে সেটা তো আছেই, তার পাশাপাশি যেখানে আমাদের সম্ভব সেই সমস্ত নতুন দেশ, ধরেন এখন এশিয়া প্যাসিফিক অঞ্চল এবং বিশেষ করে ইউরোপের কিছু দেশে নতুন করে লোকজন একটু পাঠানোর আমাদের একটা প্রচেষ্টা হচ্ছে। এবং 2 জায়গায় আমরা কিছুটা সফলও কিছু লোক পাঠানো হয়েছে টেস্ট হিসেবে, যে দেখা যাচ্ছে তারা ভালো আছে। এবং যে সমস্ত শ্রম বাজার একেবারে বন্ধ না বলা, একেবারে বন্ধ ছিল না, অনেকাংশে হয়তো ক্লোজ ছিল, মালয়েশিয়া সেটা এই মাসের শেষ দিকে মোটামুটি ওপেন হচ্ছে, এটা বলা যায়। আলাপ আলোচনাটা মোটামুটি চূড়ান্ত হয়েছে। মিডল ইস্ট প্রধানমন্ত্রী ইতিমধ্যে দেখেছেন যে সৌদি আরব থেকে সৌদি বাদশাহ আপনার যুবরাজ আপনার সালমান, সে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে সৌদি সফরের, এবং প্রধানমন্ত্রী সৌদি সফরের পাশাপাশি আরো মধ্যপ্রাচ্যের 2-1টি দেশ সফরের তালিকায় থাকবে। এবং আমার বিশ্বাস যে ওই মিডল ইস্টের এই দেশগুলো সফর হলে ওই দেশে একটা নতুন সম্ভাবনা তৈরি হবে। আমাদের শ্রমবাজারের তো 75%ই মিডল ইস্ট। সেই ক্ষেত্রে এই প্রবাসী রেমিটেন্সের বা প্রবাসীদের কর্মসংস্থানের ব্যবস্থা এখানেও একটা সরকার ভালো অবস্থা আছে। বৈদেশিক নীতির জায়গা থেকে সরকার যেটা তার নির্বাচনী ম্যানিফেস্টোতে বলেছে বাংলাদেশ ফার্স্ট, সেটা তার কাজেও তার প্রতিফলন আমরা দেখেছি। যে আপনার যেখানে সাধারণত আমাদের বিগত সরকারগুলো বিশেষ করে ইন্ডিয়ার দিকে ঝুঁকে তাদের ফরেন পলিসি ঠিক করতো, সেখানে এই সরকার কিন্তু বলা চলে তার নিজের স্বার্থের কারণে প্রথমে মালয়েশিয়া, দীর্ঘদিন আমাদের শ্রমবাজার বন্ধ ছিল, সেটাকে ওপেন করার জন্য সেখানে একটা সাপোর্ট দিয়েছে এবং একটা ফ্রুটফুল সাপোর্ট। এবং মালয়েশিয়ার আপনার রাষ্ট্রীয় যে আপনার জ্বালানি প্রতিষ্ঠান যারা রাষ্ট্রীয়ভাবে কাজ করে থাকে, পেট্রোনাস, তারা বাংলাদেশকে জ্বালানির ক্ষেত্রে সহায়তা দেবে, এটাও প্রধানমন্ত্রীর সফরের মধ্যে দিয়ে আলোচনা হয়েছে এবং অনেক ক্ষেত্রে এনশিওর করেছে। চীন আমাদেরকে কারিগরি, অর্থনৈতিক এবং বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় ডেভেলপমেন্ট পার্টনার চীন। এবং দেখেছেন প্রধানমন্ত্রী যাওয়ার পরে আপনার চট্টগ্রামের আপনার সেখানে চীনা অর্থনৈতিক শুধু জোন না,
অর্থনৈতিক এবং ইকোনমিক এবং ইন্ডাস্ট্রিয়াল জোন, এটা আপনার সেখানে যাত্রা শুরু হয়েছে এবং আগামী 18 মাসের মধ্যে, যেখানে ইউজুয়ালি 3 বছর লাগার কথা, সেখানে 18 মাসের মধ্যে আপনার চীনা প্রতিষ্ঠানগুলো উৎপাদন শুরু করতে যাচ্ছে। তাছাড়া বৈশ্বিক পরিসরে যে আপনার আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আপনার খলিল সাহেব, উনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে। এখানে যেমন ইন্টারিম গভর্নমেন্টের একটা তৎপরতাও ছিল, এটাও স্বীকার করতে হবে, তার একটা কানেক্টিভিটি প্লাস এই সরকারের প্রতি ওই সমর্থনটা না থাকলে তো, কারণ এই সরকারের প্রতিনিধি হিসেবেই তো খলিল সাহেবকে সবাই পররাষ্ট্রমন্ত্রী হিসেবে চেনে, সেখানে একটা বড় ধরনের সাফল্য আমরা মনে করি, এটা সরকারের সাফল্য। সেই দিক থেকে বলা চলে বেশ ভালোই সরকার এই 6 মাসে অগ্রগতি সাধন করেছে। হয়তো রাজনৈতিক জায়গা থেকে যেই ঐক্যটা সুসংহতভাবে থাকা দরকার ছিল, সেখানে বিরোধী দলের আমি মনে করি যে ধৈর্যচ্যুতি ঘটায় তারা মাঠে চলে গেছে টেবিল থেকে। বাট এছাড়া অভ্যন্তরীণ এবং বৈশ্বিক বিভিন্ন প্রেক্ষাপট মিলিয়ে সরকার 6 মাসে যা করেছে, সেটা বাংলাদেশের অতীত ইতিহাসে কোনো সরকার এইভাবে 6 মাসে এত প্রোগ্রেস এই অবস্থায় করতে পেরেছে সেটি তুলনা করলে পাওয়া যাবে না। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, নিশ্চয়ই এই বক্তব্যগুলো আপনারা শুনছেন। আপনাদের কোনো যদি প্রশ্ন বা কমেন্টস থাকে, আমাদের মাই টিভি ফেসবুক পেজ মাই টিভি বাংলাদেশে গিয়ে সেখানে সম্প্রচার হচ্ছে, সরাসরি স্যাটেলাইটের সাথে সাথে সেই ফেসবুক পেজেও সম্প্রচার হচ্ছে। আপনাদের বক্তব্যগুলো সেখানে দিতে পারবেন। আমরা মুজিবুর রহমান মঞ্জু আপনার কাছে ফিরি। যে প্রবাদে রয়েছে, সকাল দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে, তো সরকারের সকালটা তো শেষ হয়ে গেল, কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমাদের 6 মাস সময়টা কেউ কেউ বলছেন যে এটা অল্প সময়, আবার আমরা যদি দেখি যে সরকারের 5 বছরের মধ্যে 6 মাস কিন্তু 10 ভাগের 1 ভাগ। নিশ্চয়ই আমি এভাবেই বলি যে আমাদের যে সেমিস্টার পরীক্ষাগুলো হয় না, যে 6 সেমিস্টার 8 সেমিস্টার, তো সরকারের মানে মেয়াদ যদি থাকে 10 সেমিস্টারে, তাহলে 1 সেমিস্টার কিন্তু শেষ হলো আজকে। প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু আলাদা আলাদা করে মূল্যায়ন হয়, আলাদা আলাদা করে পরীক্ষা হয়। সরকারকে যদি আমরা এটাতে মূল্যায়ন করি, সরকারকে মানুষ কিভাবে দেখে? প্রথমত হচ্ছে যে এটা তো একটা নির্বাচিত সরকার, এতে কোনো সন্দেহ নাই। এই সরকার, এরকম একটা সরকার আমরা গত 15 বছর 17 বছর দেখি নাই। দ্বিতীয় হচ্ছে, ধরেন সরকারের এখন মানুষ রাস্তায় নেমে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে সরকারকে জিজ্ঞাসাবাদ করতে পারছে, সমালোচনা করতে পারছে, সরকারকে আপনার জবাবদিহিতার জায়গায় আনতে পারছে। এটা নিঃসন্দেহে একটা নতুন অভিজ্ঞতা নতুন প্রজন্মের জন্য। কিন্তু কথা হচ্ছে যে সব মিলিয়ে মানুষ আসলে কি চায়? এই যে আমি আমার সন্তানকে লেখাপড়া করাই, আমি আলটিমেটলি কি চাই? আমি চাই যে তার অন্তত রেজাল্টটা কি হবে, ভালো হবে। আপনি দেখেন, মানুষ আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা, বাজার ব্যবস্থাপনা, তারপরে হচ্ছে আপনার এই যে বিদ্যুৎ, গ্যাস, তার প্রয়োজনীয় জিনিসপত্র, এগুলাকে দিয়ে সে বুঝে যে সবকিছু ঠিক আছে কিনা। একটা সংসারে শান্তি কখন দেখা যায়? যখন দেখা যায় যে খাওয়া দাওয়া ঠিক আছে, স্কুল কলেজে ঠিক মতো যাচ্ছে, মাঝে মাঝে বিনোদনও হচ্ছে, হ্যাঁ, আত্মীয় স্বজন আসছে, বেড়াচ্ছে, সবকিছু ঠিক আছে। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে বর্তমান সরকারের সময়ে, তার আগে কিন্তু একটা 18 মাসের একটা ইন্টারিম গভর্নমেন্ট ছিল। সরকার যেটা আজকে বলেছে যে ধ্বংসস্তূপ থেকে তারা একটা পুনর্গঠনের দিকে যাচ্ছে, এই ধ্বংসস্তূপ থেকে পুনর্গঠনের কাজটা কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট শুরু করেছে। কিন্তু সে সময় আমরা দেখেছি যে বিশেষ করে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে না, তাড়াতাড়ি নির্বাচন দেন, পুনর্গঠনের দায়িত্ব নির্বাচিত সরকারের, সমস্যার সমাধানের, আইন সংশোধনের, সংবিধান পরিবর্তনের যত কাজ এটা নির্বাচিত সরকার করবে। যার কারণে আমরা দেখেছি যে ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু খুব বেশি, নিজেদেরও তাদের অনেক অভিজ্ঞতার ঘাটতি ছিল, তাদের দক্ষতার সমস্যা ছিল, পাশাপাশি রাজনৈতিকভাবে কিন্তু তারা সকলের যে ঐকমত্যের সহযোগিতা পাওয়ার কথা সেটা তারা পায়নি। ফলে তারা কিন্তু একটা ব্যাংকিং সেক্টরে একটা সুশৃঙ্খলতা আনার চেষ্টা করেছিল। বিদ্যুৎ ও জ্বালানি সেক্টরে কিন্তু তারা এক ধরনের ব্যবস্থাপনা করেছিল কোনো না কোনোভাবে, যেটার কারণে দেখা গেল অনেক টাকার ঋণ পরিশোধ হয়েছে এবং বিদ্যুৎ এবং জ্বালানির জায়গাটা একটু সহনীয় পর্যায়ে ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সরকারের কয়েকটা বড় বড় প্রতিশ্রুতি ছিল। একটা ছিল 31 দফা। আমি জুলাই সনদের কথা বাদ দিলাম, 31 দফা যে প্রতিশ্রুতি ছিল, সেখানে কিন্তু প্রথম দফাতেই ছিল সংস্কারের কথা, যে সাংবিধানিকভাবে কাঠামোগতভাবে রাষ্ট্রকে একটা সংস্কারের জায়গায় নিয়ে যাওয়া হবে। কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখছি যে সরকার টেকনিক্যালি এটা থেকে পিছু টান দিয়েছে। তারা এখন সংশোধনী এবং কিছুটা পুরানো পথে তারা হাঁটছেন। আমি মঞ্জু ভাই একটু থামাই। আজকের যে
প্রেস কনফারেন্স হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে, সেখানে সুস্পষ্টভাবে প্রধানমন্ত্রীর মুখপাত্র তিনি বলেছেন ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে, ইশতেহারের আলোকেই দেশ পরিচালিত হচ্ছে এবং ঠিক যেভাবে নোট অফ ডিসেন্ট সহ বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছিল সেই অনুযায়ী প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে, এটি বলেছেন এবং সেই নোট অফ ডিসেন্টই আপনারা সকল রাজনৈতিক দল সাইন করেছেন। আপনি 31 দফার 9 নম্বর দফা আর 11 নম্বর দফায় যান, 1 নম্বর দফায় যান, আমি আপনাকে 31 দফা ধরে ধরে এর 7-8টি দফা দেখাতে পারবো যেগুলোর সাথে সরকারের কার্যক্রমের কোনো মিল নাই। যেমন দেখেন, আপনি সরকার বলেছে যে নিয়োগ প্রক্রিয়ায় বিভিন্ন কর্পোরেশনে, সাংবিধানিক প্রতিষ্ঠানে সে কিছুটা সভ্য রাষ্ট্রগুলো যেভাবে নিয়োগ দেয়, সর্টিং এর মাধ্যমে, গণশুনানির মাধ্যমে, মেধার ভিত্তিতে সেই ধরনের নিয়োগ প্রক্রিয়া চালু করবে। কিন্তু আমরা দেখছি এই পর্যন্ত সরকার যতগুলো নিয়োগ দিয়েছে সবগুলো তাদের একান্ত দলীয় লোক নিয়োগ দিয়েছে। সরকার দলীয়করণের বিরুদ্ধে অবস্থান নেবে বলেছিল। আমি তো আপনাকে বললাম যে সরকার সংস্কারের কথা থেকে সরে এসে এখন বলছে আমরা সংশোধন করব। আপনি দেখেন যে সরকার বলেছে তো বিদ্যুতের মূল্য বাড়াবে না, বিদ্যুতের মূল্য বাড়িয়েছে। সরকার বলছে যে এই ইরান যুদ্ধ না হলে আমরা এই ধরনের ক্রাইসিসে পড়তাম না। তো ইরান যুদ্ধের পরেও তো আপনি হঠাৎ করে দেখা গেলো তেলের সংকট দেখা গেল। তো এখন তো তেলের সংকট নাই, যুদ্ধ তো এখনো চলমান, এখনো তো হরমুজ প্রণালীতে এখনো তো ব্লকেট আছে। এখন আপনার তেলের সংকট নাই কেন? আমরা যেটা দেখছি যে এখানে সংকটের চাইতেও মিসম্যানেজমেন্ট বেশি, এবং তেল নিয়েও আমরা দেখেছি এক ধরনের তেলেসমাতি করা হয়েছে। আমি অনেক কথা বলতে পারবো। দেখেন, সরকার বলেছে $1 ট্রিলিয়ন ইকোনমি তারা তৈরি করবে। এখন প্রায় 750 থেকে 800 কারখানা বন্ধ হয়ে গেছে, চলমান কারখানা। বেকারত্ব কিভাবে বাড়ছে, 1000-এর উপরে কারখানা। আপনার নতুন নতুন শিল্প প্রস্তুতি, তাদের সব প্রস্তুতি শেষ, শুধু গ্যাস সংযোগ, বিদ্যুৎ সংযোগের বাকি, তারা অপারেশনে যেতে পারছে না। তাদের প্রতি মাসে হাজার হাজার ডলার, হাজার হাজার মানে লক্ষ কোটি টাকার মতো তাদের ভর্তুকি আসছে। এই যে আমাদের প্রতিমন্ত্রী নুরুল হক নূর বললেন যে সরকার বিদেশিদের সাথে যোগাযোগ করেছে, বিভিন্ন জায়গা থেকে আপনার আসছে, বিনিয়োগ আসবে। বিনিয়োগ কিভাবে আসবে? একটা লোক বাইরে থেকে ফ্যাক্টরি করবে কিভাবে? সে যখন এসে দেখবে বা সে যখন শুনবে যে এখানে 1000 ফ্যাক্টরি অলরেডি চালু করার জন্য চালু করতে পারছে না। ঠিক আছে, আমি যদি আপনার বাড়িতে গিয়ে দেখি আপনি খেতে পারছেন না, আমি আপনার বাড়িতে গিয়ে আবার খাওয়ার জন্য কিভাবে বসবো? সুতরাং এই যে কথাগুলো না, এগুলোর সাথে বাস্তবতার মিলটা নাই। আপনি দেখেন আজকে গ্যাস এবং বিদ্যুতের যে সংকট, এই সংকটের সমাধান সরকার এখন বলছে যে বিরোধী দলের কাছে চাচ্ছে। কেন? এই গ্যাস এবং বিদ্যুতের সংকটের সমাধান তো আপনাদের 31 দফাতেই বলা আছে। 31 দফার সংকট সমাধানের পথে তো আপনারা হাঁটেন নাই। আপনারা ঠিক আওয়ামী লীগের যারা যে মাফিয়া চক্র ছিল, সেই মাফিয়া চক্রের জাস্ট রূপ বদল করে নানাভাবে আবার সেখানে নতুন মাফিয়া চক্র তৈরি হচ্ছে। এই জন্য এই যে পুনর্গঠনের কথা বলছে, কথাটা কিন্তু ভুল। বলছে পুনর্গঠন, কিন্তু আসলে পুনর্গঠন করছে না, সেটা হচ্ছে পূর্বের অনুসরণই করছে। জি মঞ্জু ভাই, আমি আপনার কাছে ফিরবো আবার এই আলোচনায়, আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, থাকুন আমাদের সাথে, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। আবারও স্বাগত জানাচ্ছি মাই টিভি সংলাপে। প্রিয় দর্শক, আমরা কথা শুনছিলাম সরকারের যে 180 দিন বা 6 মাস অতিবাহিত হয়ে গেছে, মঞ্জুবার পরিভাষায় 10 ভাগের 1 ভাগ কিন্তু চলে গেল। মুজিবুর রহমান মঞ্জুর কথা শুনছিলাম, এবি পার্টির চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা। আমরা ফিরছি, স্টুডিওতে রয়েছেন যিনি নুরুল হক নূর, প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী, গণ অধিকার পরিষদের সভাপতি। আপনার কাছে একটু ফিরি, সেটি হচ্ছে যে আপনি পটুয়াখালী থেকে, পটুয়াখালী আপনার জেলা, পটুয়াখালীর থেকে নির্বাচিত, আপনি সেখানে গিয়েছেন এবং নিঃসন্দেহে এই যে বড় বৃহৎ দলের, দুটি দলের যে ধারাবাহিকতা, সেটির বিপরীতে খুব সম্ভবত ব্যাপক চ্যালেঞ্জ নিয়ে আপনার প্রতীকে আপনি বিজয়ী হয়ে এসেছেন। এটি নিঃসন্দেহে আপনার জন্য অনেক চ্যালেঞ্জের ছিল, এটি আমরা মনে করি। তো সেখানে সর্বশেষ আপনি কবে গিয়েছিলেন এলাকায়? কাছাকাছি সময় নিশ্চয়ই, কাছাকাছি সময় মাসখানেক হয় না বোধহয়, বাট এই গত সপ্তাহে গিয়েছিলাম বরিশাল। যেমন বরিশাল থেকে আমার কনস্টিটিউয়েন্সিতে যাইতে ধরেন আরো 2.5 ঘন্টা প্রয়োজন, কিন্তু আমি যেহেতু শুধু বরিশাল বিশ্ববিদ্যালয়ের একটা প্রোগ্রামে গিয়েছিলাম, এই সপ্তাহে মূলত এলাকার প্রোগ্রাম, যে কারণে আর ওই দিন যাওয়া হয় নাই। কারণ ছুটির দিন, মানে অনডেতে একদিন বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামে গিয়ে পরের দিন অফিস চলে আসছিলাম। মাসখানেক বোধহয় হয়েছে এলাকায় যাওয়া। মন্ত্রীদের এই রাষ্ট্রীয় কাজের ব্যস্ততা বেশি থাকতে হয়, এমপিরা যেরকম যেতে পারেন, আপনারা পারেন না। প্রশ্নটি এই জন্য করলাম, তৃণমূলের মানুষের সাথে ভিপি নুরুল হক নূর, আপনি মন্ত্রীর চেয়েও ভিপি নুরুল হক নূর নামে তো বেশি পরিচিত, সেই তৃণমূলের মানুষের কথাগুলো নিশ্চয়ই আপনার কানে লাগার কথা। মুজিবুর রহমান মঞ্জু কিছু প্রশ্ন তুলেছেন,
বাজার, আইন শৃঙ্খলা, জ্বালানি, এর সাথে আমি একটু অ্যাড করে দেই নুরুল হক নূর, দুর্নীতির নিয়ন্ত্রণ। মানুষ তো শুধু একটু খেয়ে পরে ভালো থাকতে চেয়েছিল, কোর্টে গেলে সুশাসন নিশ্চিত চেয়েছিল, স্বাস্থ্যসেবা নিশ্চিত চেয়েছিল। আপনার উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স আছে। এই 6 মাসে অনেকগুলো পদক্ষেপের কথা শুনেছি, সুফল কতটা আসলো আসলে সেসব জায়গায়? না, প্রকৃত অর্থে ধরেন এটি ঠিক যে মানে ওইভাবে মানুষের কাছে নগদ সুবিধা পৌঁছানোর ক্ষেত্রে, যেমন আপনি স্বাস্থ্যসেবা আপনি যদি এটা নিশ্চিত করতে চান, তাহলে আপনার আগে একটা অবকাঠামো নির্মাণ করতে হবে। বাংলাদেশের ডাক্তারের শর্টেজ আছে, ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। নার্সের শর্টেজ আছে, নার্স নিয়োগ দিতে হবে। মেডিকেলের যন্ত্রপাতি 10 বছর আগের এক্সরে মেশিন চলে না, ব্লাড টেস্টের আপনার যন্ত্রপাতি নাই। এগুলো যদি আপনার সরকার অর্থ বরাদ্দ দেয়, টেন্ডার প্রক্রিয়া সমাপ্ত করতে করতে মিনিমাম আপনার 6 মাস লেগে যাবে। তো এইখানে এই চেঞ্জ কিন্তু এটা কোনোভাবেই আপনার অন্তত বছর খানেকের আগে আসলে দৃশ্যমান করা সম্ভব নয়। যেমন ধরেন আমি আজকে শিক্ষা প্রকৌশল প্রধান প্রকৌশল ওনার কাছে গিয়েছিলাম, যদিও প্রোটোকলে ওনার কাছে আমার যাওয়া লাগে না, ওনাকে ডাকলে ফোন দিলে উনি অফিসে আসে। আমি গিয়েছি কি জন্য, বাংলাদেশের আমলাতন্ত্র যাই বলেন এটা পাওয়ারফুল আমলাতন্ত্র, কিন্তু আমি যদি ইনস্ট্যান্টলি ওখানে বসে আমি আমার কনস্টিটিউন্সির মানুষের তো একটা ডিমান্ড আছে যে ওই এলাকার স্কুল কলেজগুলোর ভবন করা, ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, মেরামত করা, তো আমার তালিকাটা যে কি কি আছে ওইখানে বসে ধরে আমি দেখে আরো অ্যাড করে দিয়ে আসতে পারি, যে কারণে আমি গিয়েছি। তো সেখানে এই সাধারণ মানুষের যে প্রত্যাশা, ওই যে আপনি বলছেন উপজেলা হেলথ কমপ্লেক্সে যেন চিকিৎসা পায়, গরিব মানুষ যেন একটু ফ্রিতে ওষুধ পায়, গ্রামে হাঁটার জন্য যে রাস্তাঘাটটা যেন ঠিক থাকে। বিশেষ করে আমি এই বর্ষায় দেখেছি আমার এলাকার মানুষ ফেসবুকে ছবি আর ভিডিও দিয়ে আমাকে মেনশন দিয়েছে যে এই প্রতিমন্ত্রী এই আমরা এই রাস্তাটা যেন আগামীর এই বরাদ্দ বা বাজেটে থাকে। এখন এই যে রাস্তা যদি আমি করি, ধরেন প্রথমে আমি একটা আবেদন দিব, এইটার আপনার ওই ঢাকার প্রধান প্রকৌশলীকে দিলে উনি এটা জেলা এক্সটেন্টকে লিখবে, জেলা এক্সটেন্ট উপজেলা এক্সটেন্টকে একটা প্রতিনিধি পাঠাইবে, ওনারা রিপোর্ট করে খরচ টরচ এস্টিমেট করে পাঠাবে। তারপরে এখানে যদি চলমান প্রকল্প থাকে সেই প্রকল্পে ঢুকাবে, আর না হলে আবার নতুন প্রকল্প প্রস্তাব করে প্রকল্প পাশ করে তারপর কিন্তু ফান্ড দেবে। মানে আমি বলছি এইটা যে মানুষের যে প্রত্যাশা স্কুল কলেজের বিল্ডিং কিংবা হসপিটালের সেবা কিংবা এই রাস্তাঘাট করা, এটার জন্য মিনিমাম 1 থেকে 1.5 বছর এই প্রত্যাশা রাতারাতি কোনোভাবে পূরণ করা সম্ভব না। রাতারাতি বা অল্প সময় যেটা 2-4 মাসের মধ্যে পূরণ করা সম্ভব, যেটা মঞ্জু ভাই বলছে তার সাথে আমি একমত, যে মানুষ বিশেষ করে শহরের মানুষ বা গ্রামের মানুষ আইন শৃঙ্খলা বাহিনীর যেন একটা শক্ত ভূমিকা থাকে অপরাধ দমনের ক্ষেত্রে। গ্রামগঞ্জে বা আমরা যেটা ধরেন এটা পলিটিক্যাল ডায়লগ হোক, আর কিছু তো বাস্তবতা আছে, এই যে চাঁদাবাজি বা মানুষকে জিম্মি করা, পলিটিক্যাল প্রভাব ব্যবহার করে জুলুম করা, এটা যেন বন্ধ হয়। এই ক্ষেত্রে আমি মনে করি যে অনেকখানি কাজ হচ্ছে, কারণ প্রধানমন্ত্রী যেভাবে ডাউন টু আর্থ একেবারেই সাধারণ মানুষের মাঝে মিশে যাচ্ছেন, সাধারণের মতো জীবনযাপন করছেন, প্রধানমন্ত্রীর দলের লোকেরা, সেটা এমপি হোক, মন্ত্রী হোক, নেতা হোক, তারা কিন্তু এটা ফলো করতেছে যে আমাদের প্রধানমন্ত্রী এইভাবে সাদাসিধে লাইফ লিড করতেছেন, তিনি এটা চিন্তা করতেছেন। এমনকি এটা আমি তো একটা ভিন্ন দল করি, রাজনীতি, গণ অধিকার পরিষদ, সরকারের অ্যালায়েন্স হিসেবে আছি, বাট তারপরে আমি এটা বলবো যে প্রধানমন্ত্রী ব্যক্তি হিসেবে, রাষ্ট্রনায়ক হিসেবে উনি যা এই পর্যন্ত দৃষ্টান্ত রেখেছেন, এইটুকুর জন্য উনি অন্তত বাংলাদেশে অনেকদিন স্মরণীয় হয়ে থাকবেন। সেটির সাথে আপনারা কতটা তাল মিলাতে পারছেন, আপনারা যারা তার অ্যাসোসিয়েট? এটা আমি তো মনে করি আমার ক্যাবিনেটের বিশেষ করে সহকর্মী হিসেবে মন্ত্রী, প্রতিমন্ত্রী যাদেরকে দেখি সবসময় প্রত্যেকের মধ্যে এই আলোচনাটাই থাকে যে, যেমন সরকারের ধরেন একটা ব্যয় সংকোচন নীতির জায়গা থেকে আপনার আগে প্রধানমন্ত্রীর জানেন যে আপনার কার্যালয় বা অফিসের ডিনারের বিল ছিল 900 টাকা, সেটা উনি 150 টাকায় নিয়ে এসেছেন। তারপরে আমাদের সরকারি প্রত্যেক অফিস আদালতে সিম্পল চা কিংবা নাস্তার খরচ কিন্তু কমিয়ে দিয়েছেন, জ্বালানির খরচ ক্যাবিনেটে আলোচনা করে কমিয়ে দিয়েছেন। গাড়ি বিলাস বলছে এই সেন্সে আমাদের যে শুধুমাত্র এমপি মন্ত্রীরা তো নিজেরা কিনেও ব্যবহার করে, বা অনেকেই বিত্তশালী, হয়তো আমার মতো সাধারণ মানুষ কম আছে, সচিবরা, প্রকল্পের পরিচালকরা একজনে 2-3টা করে গাড়ি ব্যবহার করে, এগুলো তো নিষেধ করা হয়েছে রাষ্ট্রীয় খরচ আপনার বাঁচানোর জন্য। অপ্রয়োজনীয় বিদেশ সফর, আপনি দেখেছেন যে মেয়রদের ফাইলে লিখে দিয়েছেন মশা মারতে বাইরে যাওয়ার ফলে যে বাড়ির পাশে আপনি এই সন্ধ্যার পরে দাঁড়ান, তাহলে মশা মারার ফর্মুলা খুঁজে পাবেন। এইখানে সরকার তো পুরোপুরি আমি দেখতেছি যে একটা বড় ধরনের পরিবর্তন অন্তত করেছে। আমরা বিশেষ করে এমপি মন্ত্রীরা, আমি মনে করি আমি যে গত 1 মাসে এলাকায় যাই নাই, কিন্তু প্রতি মুহূর্তে আমি এলাকায় থেকে প্রত্যেক ইউনিয়নে আমার এস্টিমেটটা আমি নিয়ে নিছি, আমার কনস্টিটিউয়েন্সিতে কয়টা স্কুলের ভবন প্রয়োজন, নতুন ভবন, কয়টা ঊর্ধ্বমুখী সম্প্রসারণ প্রয়োজন, কোন হসপিটালে আপনার স্বাস্থ্য পরিবার পরিকল্পনার ইউনিট ভাঙাচোরা, কোনটা মেরামত প্রয়োজন, এগুলো সব তালিকা করে আমি এখন ওই মন্ত্রীদের কিংবা চিফ ইঞ্জিনিয়ার তাদের সাথে কথা বলতেছি যে আমার এখানে
এক বছরে তো সব পারবেন না, অগ্রাধিকার ভিত্তিতে অন্যদের ছেড়ে যদি দুই একটা বেশি পাই ওইটা আপনারা করবেন, কারণ আমি জানি মানুষের আপনার প্রত্যাশা উপকূলীয় এইটা। অঞ্চল, আপনার এলাকা উপকূলীয় Right, অঞ্চল। কিন্তু আমি দেখছি যে আমার চেয়ে অন্য এমপি মন্ত্রীরা, আমি ইভেন যেখানে সরকারি বাসায় থাকি, প্রত্যেক সপ্তাহে সব মন্ত্রী এমপিরা এলাকায় ছুটে যাচ্ছেন, এবং প্রধানমন্ত্রী নিজেও আপনি দেখেন যে মোটামুটি এভরি উইকেই কিন্তু তার বাইরে একটা করে প্রোগ্রাম থাকে, এই যে ফ্যামিলি কার্ড ইস্যু হোক, খাল খনন বা বিভিন্ন ইস্যুতে। দ্যাট মিনস এটা সরকার যে পিপলের সাথে এনগেজমেন্ট ঘটাতে, জনগণের ভাষাটা বোঝার জন্য কাছে কাছে যেতে চায়। এমনকি কিছু তরুণরা, ধরেন আমি দেখেছি একবার প্রধানমন্ত্রী একবার একটা ফটো কার্ড পাঠাইছেন ফেসবুক ইনস্টাগ্রাম থেকে, জি, কেউ তাকে পাঠিয়েছে কি ময়মনসিংহে আপনার একদল তরুণ, তারা একটা মানুষের বা কোনো পরিবার একটা নতুন সন্তান জন্মগ্রহণ করলে তাকে দুটো গাছ উপহার দেয়। এটা নিয়ে আমি দেখলাম ওই পরিবেশ মন্ত্রীকে বলছে যে এটা একটু আপনি ওদেরকে একটু এনকারেজ করেন। তো একটা ছোট ইস্যু, এটা দেখতে প্রধানমন্ত্রী নজরে আছে। এমনকি আমাদের বিভিন্ন উদ্ভাবন, যে তরুণরা ছোট ছোট ক্রিয়েটিভ কাজে যখন আমরা সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্নভাবে নিউজে দেখি, প্রধানমন্ত্রী ডেকে তাদেরকে এনকারেজ করতেছেন। মোট কথা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপির যে পলিসিটা ছিল একটা স্বনির্ভর বাংলাদেশ এবং বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ানো, এই জিয়া পরিবারের রক্ত হিসেবে আমি এটা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের চিন্তা ভাবনা কাজে কর্মে এটা দেখতে পাচ্ছি। এবং তার অ্যাসোসিয়েট আপনি যেটা বলেছেন, তারা ওই লাইনে আছে, কারণ ওই লাইনচ্যুত হলে তারা টিকবে না। আমি 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 একটু আপনাকে থামালাম। পারফরমেন্সের এক্সরে রিপোর্ট পর্যালোচনা করছেন প্রতিমন্ত্রী, আপনার এক্সরে রিপোর্ট গিয়েছেন নিশ্চয়ই, আশাবাদী পাশ করবেন তো? আমার এখানে তো পাশের চেয়ে আমার তো ওভার রেট আমাদের হওয়া উচিত। কারণ হচ্ছে আমি এইটুকু বলতে পারি, আমার অন্যান্য কলিগদের প্রতি উইথ ডিউ রেসপেক্ট রেখে, সচিবালয়ে ঢুকতে ওটিপি লাগে, মানে যে কেউ চাইলে ঢুকতে পারে না। আমার মন্ত্রণালয় হচ্ছে প্রবাসী কল্যাণ ভবন, এটা একটা আলাদা বিল্ডিং, ওইখানে শুধু প্রবাসী না, সারা বাংলাদেশের মানুষ টুকটাক বিভিন্ন সমস্যা নিয়ে যায়, তো সুপারিশের জন্য যায়, যে কাজের জন্য যায়, চেষ্টা করি টুকটাক রেসপন্স করতে। আমি এত লোকজনকে অ্যাটেন্ড করি, আমার মনে হয় এটা অন্য কেউ করে কিনা আমি জানি না। যেমন আমার মন্ত্রণালয়ে কি ধরনের সমস্যা, প্রবাসীদের অনেকে আছে বিদেশ গিয়ে প্রতারিত হয়, সেই ক্ষেত্রে একটা প্রতিকার, কেউ ফেরত আসতে চায়, কারো আত্মীয় স্বজন মারা গিয়েছে সেই লাশটা আনার জন্য, কিংবা কারো কিছু সমস্যা যেমন পাসপোর্ট এনআইডি সংশোধন, যদিও ধরেন পাসপোর্ট কিংবা এনআইডি সংশোধন এটা সরাসরি আমার মন্ত্রণালয় না, বাট তারপরেও সমন্বিতভাবে আন্তঃ মন্ত্রণালয় সমন্বয় করে চেষ্টা করি এই ক্ষেত্রে তাদেরকে কিছুটা রেসপন্স করতে। এবং একটা বড় সাকসেস সেটা হচ্ছে এই প্রবাসীদের এই সমস্যার সহজেই নিরসন করার জন্য এই মাসের শেষ দিকে আমরা একটা প্রবাসী কার্ড ইন্ট্রোডিউস করতে যাচ্ছি, যেখানে একসাথে ব্যাংকিং পেমেন্ট গেটওয়ে যুক্ত থাকতেছে, এবং ওই কার্ডধারীরা বেশ কিছু ক্ষেত্রে সুযোগ সুবিধা পাবে। যেমন প্রবাসীদের জন্য এসপি অফিসে, ডিসি অফিসে কিন্তু আলাদা ডেস্ক আছে, একজন প্রবাসী হিসেবে সে সমস্যার সম্মুখীন হলে ওখানে যদি যায় সে রেসপন্স কিছুটা পাবে। এয়ারপোর্টে আমরা আমাদের প্রবাসীদের অনেকদিন ধরে অভিযোগ ক্ষোভ যে তার যথাযথ সম্মান এবং মর্যাদা যাওয়ার সময় আসার সময় পায় না। আমরা ইমিগ্রেশনের সাথে মিটিং করে এই আমাদের প্রবাসীদের জন্য একটা আলাদা ইমিগ্রেশন কাউন্টার করার কথা বলেছি। আমাদের প্রবাসীদের এটা আমরা বাস্তবতা বুঝি, সুটেড বুটেড হলে এমবেসিতে গেলে যেভাবে অ্যাক্সেস পায় সাধারণ একজন প্রবাসী পায় না, এই কার্ড হোল্ডাররা আপনার এমবেসিতেও যেন সেবা পান সেটি আমরা নিশ্চিত করা হচ্ছে। এবং এই কার্ডের ফলে এটা একটা অ্যাপসের সাথে যেহেতু ইন্টিগ্রেটেড থাকবে, প্রবাসীরা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদেরকে অনলাইনে মিনিস্ট্রিতেও কিন্তু কমপ্লেইন করতে পারবে। তো সেই জায়গা থেকে আমি তো মনে করি যে আমাদের মন্ত্রণালয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর মতোই দ্রুত এবং শক্তভাবে এগিয়ে যাচ্ছি, অন্তত অন্যান্য মন্ত্রণালয়ের মতোই। আমি একটু মঞ্জু ভাই আপনার কাছে আসি, সেটি হচ্ছে যে এক্সরে রিপোর্ট সে প্রসঙ্গে শুনছিলাম, আপনি কত দিবেন গোটা সরকারকে সেটি আপনি হয়তো বলবেন, সাথে একটু যোগ করি, সবসময় আমরা দেখি যে অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রেই একটু লিডারদের বেশি মনোযোগ। এখনো গত আমলের কেনা অনেক এক্সরে মেশিন বড় বড় কোটি কোটি টাকার দামের, সেগুলো একদম বন্দি করা আছে, বিশেষ করে স্বাস্থ্যসেবার জায়গায়, সেটি আপনি দেখেছেন। সুশাসনের কথা বলছে, অনেকেই বলে থাকেন যে কোর্টের বারান্দা থেকে শুরু করে ফুটপাতও পয়সা খায়, দুর্নীতি এখনো নিয়ন্ত্রণ আসেনি। পদক্ষেপগুলো কি দেখছেন? দেখতে দেখতে মানে আমরা আশ্বাসের বাণীই শুনবো? মার্কিংটা আমি না করে, মার্কিংটা যদি ধরেন আমার জায়গায় বসে মির্জা ফখরুল ইসলাম আলমগীর থাকতেন, জি, সেই মার্কিংটাই তো আপনি নগদ পেয়ে গেছেন। উনি নিজেই বলেছেন, উনি বিএনপির মহাসচিব, সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং প্রেসিডেন্ট হতে যাচ্ছেন উনি এখন সামনে। উনি নিজেই বলেছেন যে 6 মাসে কোনো পরিবর্তন দেখতে পাননি উনি, এবং একটাই পরিবর্তন দেখেছেন শুধু প্রধানমন্ত্রীর মধ্যে, যে কথাটা নুরুল হক নূরের কণ্ঠ দিয়েও এসেছে এবং আমরাও প্রায় সময় বলছি যে প্রধানমন্ত্রীর একটা কালচারাল চেঞ্জের ব্যক্তি জায়গা থেকে আমরা শুধু ওনার ব্যক্তিত্বের একটা স্ফুরণ দেখতে পাচ্ছি। এবং অন্যরা যেভাবে অ্যামেজড হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে খুব বেশি অ্যামেজড হচ্ছি না, এই জন্য
কারণ আমি ওনার সাথে আমার ব্যক্তিগত পরিচয় দীর্ঘ প্রায় 30 বছর আগের। সেই অবস্থায় আমি ওনাকে এই ধরনের সিম্পলি দেখেছি। উনি যখন হাওয়া ভবনে বসতেন তখন আমরা ছাত্রদের প্রতিনিধি হিসেবে ওনার সাথে দেখা করতে গিয়েছিলাম। আমি দেখেছি উনি স্পঞ্জ স্যান্ডেল পরে, একটা টি শার্ট পরে বা হাফ শার্ট পরে উনি এসেছিলেন, এবং তখনই আমার কাছে মনে হয়েছে যে উনি খুব সাদাসিধে জীবনযাপন করেন। ওনার সাথে আমার যখন লন্ডনে দেখা হয়েছে আমি ওনার সাথে সেটা শেয়ারও করেছি। উনি নিজে গাড়ি ড্রাইভ করে এসেছেন, আবার উনি নিজে বিদায় দিয়ে নিজে আবার গাড়ি ড্রাইভ করে গিয়েছেন। ওনার এই লাইফস্টাইলটা, এটা জিয়াউর রহমানের পারিবারিক সূত্রে এটা ওনার মধ্যে ছিল। এটা উনি প্রধানমন্ত্রী হয়েছেন বলে খুব সিম্পল চলাফেরা করছেন, জৌলুসীন চলাফেরা করছেন, বিষয়টা এমন না। আপনি জিয়া পরিবারের এটা ঐতিহ্য নাকি? এটা হয়তো তাদের পারিবারিক ঐতিহ্য এবং ওনার হয়তো ব্যক্তিগত একটা অবস্থানটা এরকম। সুতরাং এটা নিয়ে যেভাবে সবার মধ্যে যে আলাদা করে উচ্ছ্বাস যে এটা কি দেখলাম, আমার কাছে কিন্তু এটা কখনো এটা কি দেখলাম মনে হয় নাই। আমার কাছে মনে হয়েছে উনি এরকমই ছিলেন, এটাই ওনার হ্যাবিট অ্যান্ড এটা ওনার ন্যাচারাল ক্যারেক্টারিস্টিক্স। ওনার সাথে কথা বলার সময় অনেক সময় দেখেছি যে উনি সবসময় ইন্টারেক্টিভ থাকতেন। ওনাকে একটা কথা বলে সারা যেত না, উনি সাথে সাথে প্রশ্ন করতেন। ধরেন আপনি যদি ওনাকে প্রশংসা করতেছেন তো খাট করে বলতেন যে এটা কেন করলেন, এটা কেন বললেন। ওই যে দেখলেন না, একজন বলছে উনি বগুড়ার, সাথে সাথে উনি বললেন যে বগুড়ার বলছেন কেন, উনি তো বাংলাদেশের সন্তান। সুতরাং প্রধানমন্ত্রী তারেক রহমানের গুণগান, ওনার ব্যক্তিত্বের স্ফুরণ, এটা মানে আমি মনে করি এটা খুবই স্বাভাবিক। আমি খুব ছোট্ট করে একটু শুনতে চাই। আমি শুধু যেটা বলতে চাচ্ছি আপনাকে, একদম কথাটা হয়তো একটু কঠিন শোনা যাবে, সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর চরিত্রের স্ফুরণ দলের নেতাদের নিচের দিকে কারোর মধ্যে দেখা যাচ্ছে না। এবং কোন মন্ত্রীকে আপনি দেখবেন, এই যে প্রধানমন্ত্রীর দপ্তর নিয়ে এত কথা বলা হচ্ছে, কোন মন্ত্রীর দপ্তর নিয়ে কিন্তু আপনি এত ভালো কথা কোথাও পাবেন না। জি মঞ্জু ভাই, আমি একটু আপনার কথাটা থামাতে হচ্ছে, আমাকে একটা বিরতিতে যেতে হবে, তারপর বাকি কথাটা শুনবো। প্রিয় দর্শক থাকুন আমাদের সাথে, বিরতির বিরহের পরে ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। জানাচ্ছি মাই টিভি সংলাপে। প্রিয় দর্শক, আমরা কথা বলছি, আজকে দুজন অতিথি উপস্থিত রয়েছেন। নুরুল হক নূর, ভিপি নূর নামে পরিচিত, যদিও এখন বাংলাদেশ সরকারের তিনি একটি মন্ত্রণালয় সামলাচ্ছেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। আমি মুজিবুর রহমান মঞ্জু, এবি পার্টির চেয়ারম্যান। আপনার কাছে ছিলাম, আপনার কাছে একটু আসি। সেটি হচ্ছে যে সরকারি দলের তো মূল্যায়ন করলেন, বিরোধী দল হিসেবে জনগণ তো আপনাদেরও ভোট দিয়েছে, 11 দলে আপনারা এসছেন। তো সেই বিরোধী দলের সংসদে এবং বাইরে, এবং সংসদে একটা বড় অংশ কিন্তু বিরোধী দলের প্রতিনিধি আছে বিভিন্ন জায়গায়, তাদের আপনি কতটুকু মূল্যায়ন করবেন? ঢাকা শহরের গেটওয়েতে বিরোধী দলের এমপিরা আছেন, সেসব জায়গায় কি চাঁদাবাজি কিংবা মফ কিংবা যেগুলো আপনাদেরই অভিযোগ, সেগুলো বন্ধ করতে তারা পেরেছেন? বিরোধী দলের কিন্তু প্রশাসনিক ক্ষমতাটা কম। জি, বিরোধী দলের যে সমালোচনাটাকে আমি সমর্থন করি বা যে সমালোচনাটাকে আমি যৌক্তিক মনে করি, সেটা হচ্ছে পার্লামেন্টে কিন্তু বিরোধী দলের কার্যকর অবস্থানটা অনেকটা দুর্বল। কারণ আমরা কয়েকটা কারণে, একটা হচ্ছে যে সংখ্যাতত্ত্বের জায়গায় বিরোধী দলের সংখ্যা তো কম, দ্বিতীয় হচ্ছে অভিজ্ঞতার জায়গায় বিরোধী দলের যারা সদস্য নির্বাচিত হয়েছেন তাদের মানে অল্প কয়েকজন আগে পার্লামেন্টে ছিলেন, আর এবারে এমন এমন লোকেরা পার্লামেন্টে এমপি হিসেবে হয়েছেন, তাদের বিভিন্ন কার্যক্রম কথাবার্তা নিয়ে বিরোধী দল ইতিমধ্যে কিছুটা বেকায়দায় পড়েছে। এটাকে আমি বিরোধী দলের কার্যকর মানে ফেলিওর হিসেবে আমি দেখতে চাই। কিন্তু প্রশাসনিকভাবে ধরেন চাঁদাবাজ নিয়ন্ত্রণ বিরোধী দল কিভাবে করবে? কারণ চাঁদাবাজির সাথে সবসময় ক্ষমতার সম্পর্কটা বেশি। তারপরে আপনার এই যে প্রাতিষ্ঠানিক যে দৌরাত্ম্যগুলো বা টেন্ডারবাজি যেগুলোকে আমরা দেখি, বা থানায় দালালি করা, থানায় প্রভাব বিস্তার করা, এগুলো আমাদের সমাজে আগে যেভাবে ছিল দুর্ভাগ্যজনকভাবে এখনো আমরা দেখতে পাচ্ছি সেভাবে আছে। আপনি দেখেন ক্যাম্পাসগুলোর অবস্থা কি? ক্যাম্পাসগুলো কি ছিল? একসময় ছাত্রলীগের একচ্ছত্র দখলে ছিল, ঠিক আছে? সরকারি দল এককভাবে সব ক্যাম্পাস দখল করে নিয়েছে, আর বিরোধী দলেরা সবাই বাইরে। নুরুল হক নূররাই প্রথম, আপনার মনে থাকার কথা, যে একটা তারা তো প্রথমে রাজনৈতিক দল আকারে আত্মপ্রকাশ করে নাই, একটা কোটা সংস্কারের নাম দিয়ে তাদের উপরে কিভাবে নির্যাতন হয়েছে, এবং সেটাই ছিল একটা নতুন কথা যে সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদ করা যায়। এখন দেখেন এই যে ছাত্রদল, অনেকগুলো ঘটনা ঘটলো বিভিন্ন ক্যাম্পাসে, এবং মানুষের মধ্যে কিন্তু আবার আশঙ্কা তৈরি হচ্ছে যে ক্যাম্পাস কি আবার সব সরকারি দলের দখলে চলে যাবে? কারণ সরকার যাদেরকে ভিসি হিসাবে নিয়োগ দিয়েছেন ওনারা ম্যাক্সিমাম হচ্ছে দলীয় লোক। এখন দলীয় লোকেরা স্বাভাবিকভাবে তাদের দলীয় ছাত্র সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না। আমি এই কথাটা আপনাকে বলতে চাচ্ছি যে বিরোধী দল বা বিরোধী পক্ষকে মানুষ যদি দেখে যে বিরোধীরা মার খাচ্ছে, মানুষ যদি দেখে বিরোধীরা নিগৃহীত নিপীড়িত, তখন বিরোধী দলের দোষ কিন্তু মানুষ ধরবে না, মানুষ ধরবে সরকারি দলের। জি, একটা বিষয় আপনি বলেছেন যে এমপিদের সবাই হয়তো পরিপক্ক নয়, কথাটি এরকমই। সেক্ষেত্রে এই যে বিরোধী দলের এখন আপনাদের যে কর্মসূচিটা, যেটা অনেকটা অস্থির বলেছেন নুরুল হক নূর, মানে একটু
হয়তো ধৈর্য কম, সেটিও কি অপরিপক্ক একটা সিদ্ধান্তে নিয়ে আপনারা মাঠে নামছেন? না, আমার কথা হচ্ছে যে বিরোধী দলের ছোট্ট কাজ করে কি? শুনতে চাই আমি এটা। বলি, বিরোধী দলের কাজ কি? বিরোধী দলের কাজ হচ্ছে সরকারের বিরোধিতা করা, কারণ তার নামই তো বিরোধী দল। জি। দ্বিতীয় মানে হচ্ছে কি বিরোধিতার জন্য বিরোধিতা না, করছেন? আমি সেটা বলছি, কথা হচ্ছে এখন সে বিরোধিতা কিসের ভিত্তিতে করবে? আমরা যেটা জানি আইডিয়াল সিচুয়েশন হচ্ছে সে কার্যকর বিরোধিতা করবে, জি। সে যুক্তির সাথে বিরোধিতা করবে, সে সঠিক যথাযথ বিরোধিতা করবে। বিরোধিতার জন্য সে বিরোধিতা করবে না। এখন আপনি দেখাই দেন যে কোনটা সরকার বিরোধী দল বিরোধিতার জন্য করেছে। ধরেন বিদ্যুৎ এবং গ্যাস সংকটের জন্য বিরোধী দল যে একটা অবস্থান কর্মসূচি নিয়েছে, এটা তো বিরোধী দল না নিলে, আমি আজকে বলেছি যে বিরোধী দল যখন আজকে চুপ করে থাকলো, সাধারণ মানুষকে চুপ করে থাকবে? আপনি আজকে দেখেছেন প্রধানমন্ত্রীর বাসের সামনে এক নারী একটা প্লেকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে, বিদ্যুৎ বিল নিয়ে গিয়েছে। বিদ্যুৎ বিল নিয়ে গিয়েছে। তো এই ঘটনাগুলো তো ঘটতে থাকবে। আপনি দেখেছেন ওই যে রামিসা হত্যাকাণ্ডের পরে যখন স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী গিয়েছিলেন, সেখানে মানুষ দাঁড়িয়ে প্রতিবাদ করেছে। জুলাই অভ্যুত্থানের পরে এবং এই যে নুরুল হক নুরুরা যে কোটা সংস্কার আন্দোলন করেছে, এই ধারা থেকে শুরু হয়েছে যে মানুষ কিন্তু এখন আর দলের দিকে চাইবে না, দলের জন্য অপেক্ষা করবে না। যার যেখানে আপনি দেখেছেন যে গ্রামে গঞ্জে এই যে বিদ্যুৎ কেন্দ্রগুলো সবাই পুলিশের নিরাপত্তা চেয়েছে, কেন? সাধারণ মানুষ ঘেরাও করতে যাচ্ছে বিদ্যুৎ কেন্দ্রগুলো। জি। সুতরাং আমি যেটা মনে করি, বিরোধী দলের বিরোধিতার জায়গাটা যুক্তিপূর্ণ হতে হবে এবং বিরোধী দলের বিরোধিতাটা যুক্তিপূর্ণ আছে এমন কোনো আলাদা করে কোনো কিছুর জন্য তারা দাবি করে অনেক নাই। ধন্যবাদ। বরং তাদের কর্মসূচিগুলো আরো আরো বুদ্ধিবৃত্তিক হওয়া দরকার, সেটা আমি বলতে পারি। অনেক ধন্যবাদ। সেই বুদ্ধিভিত্তিক ডিসিশনের মধ্যে নিশ্চয়ই 11 দলের শীর্ষ নেতা হিসেবে আপনিও থাকার কথা। নুরুল হক নূর, বিরোধী দলের সঙ্গে সখ্যতা বজায় রাখা, এটি এই সরকারের একটা সফলতা হিসেবে দেখা হয়, আমরা দেখছি এতদিন থেকে। কিন্তু এই সফলতার মধ্যে হঠাৎ রাজপথে এই উত্তপ্ত হওয়ার যে গুঞ্জন, আবার রাজপথ যদি বাদও দেই, হঠাৎ করে কুষ্টিয়াতে জামাতের সাথে আপনাদের নেতাদের একটা রক্তক্ষয়ী কিছু একটা হয়ে গেল। ক্যাম্পাসগুলো সরকারি দল এবং বিরোধী দলের, বিশেষ করে শিবিরের নেতাকর্মীদের সাথে এই যে ধাওয়া পাল্টা ধাওয়া মারামারির মতো ঘটনাও ঘটছে, এটির পরিস্থিতি কি আবারও সেই আগের ঘটনার পুনরাবৃত্তির দিকে নিয়ে যাচ্ছে? ক্যাম্পাস সরকারি দলের দখলে প্রকৃত অর্থে ডাবি জাবি রাবি জবি যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়েছে, সব জায়গায় কিন্তু যে কোনো ভাবেই হোক শিবিরই জয়লাভ করেছে। কাজে এখানে কিন্তু শিবিরের আধিপত্য ক্যাম্পাসগুলোতে। এখন আমরা যেটা জুলাইয়ের পর দেখেছিলাম যে শিবির যখন নিজেদের ওপেন রাজনীতির আত্মপ্রকাশ করে নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়তেও তারা সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে 3 দশক নিষিদ্ধ ছিল। জুলাইয়ের পরে বৈষম্য আন্দোলনকে কেন্দ্র করে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ওপেন হয়েছে। সেখানে ওই জুলাইয়ের অভ্যুত্থানের পরে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়েছিল, কিন্তু লিড দিয়েছে শিবিরের ছেলেরাই, মানে ছদ্মবেশে। যখন ওপেন হয়েছে তখন তাদের পরিচয় পাওয়া গেল এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ঢুকে তারা এই ছাত্র সংসদ নির্বাচনে ভালো একটা প্রভাব রেখে তারা জয়লাভ করলো। সেখানে সরকারি দলের ছাত্র সংগঠন তাদের তো একটা অবস্থান থাকে, কিন্তু শিবিরকে আসলে ওইটাও মানতে হবে। বাট শিবির নিজের আধিপত্য কায়েম করতে গিয়ে কিন্তু উল্টো সংঘাত অনেক জায়গায় ঘটছে। যেটা আপনি কুষ্টিয়ার কথা বলছেন, ধরেন কুষ্টিয়ায় ওখানের এমপি যে আমির হামজা সাহেব, আমাদের বয়সী, দাড়ি মুছটা উঠলেও আমাদের চেয়ে বেশি সিনিয়র না, একবার দেখা হয়েছে, কথাবার্তা বলছি। তা সে একজন ওয়াজ করে, ইসলামিক ওয়াজ, তাদের প্রতি তো মানুষের অনেক রেসপেক্ট থাকে। কিন্তু এই লোক যে সমস্ত আউল ফাউল কথাবার্তা বলে, যেটা ওই যে নিজামী সাহেবের ছেলে বলছিল যে আমার বাবা যেই জামাত করে এই জামাতের এমপি হওয়ার যোগ্য আমির হামজারা না, যে ওয়াজের মাঠে হ্যাঁ যে বলিউড অভিনেত্রীর ফিগার বর্ণনা করে, সংসদে তার নারী কর্মীর পেট ভুঁড়ি এগুলো নিয়ে ওয়াজ করে, কিংবা সরকার কুষ্টিয়ে সে প্রধানমন্ত্রী, সে সরকার প্রধান, এই সমস্ত ফাউল কথাবার্তাও বলে। তো সেখানে আমাকে নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারে আমাদের সাবেক নেতা রাশেদ খানকে নিয়েও অনেক বাজে মন্তব্য করেছেন একাধিক প্রোগ্রামে। তখন আমাদের লোকেরা একটা প্রোগ্রাম করে প্রতিবাদ করেছিল। আমরা তো বলতে গেলে এখন বৃহৎ দল বিএনপি, সেকেন্ড দল জামাত, তারপরে ইসলামী আন্দোলন আছে, তারপরে সেকেন্ড ক্যাটাগরির দলগুলোর মধ্যে ধরেন স্বাভাবিকভাবে গণ অধিকার পরিষদ একটা। সেখানে গণ অধিকার পরিষদের যে লাখ লাখ হাজার হাজার লোক আছে সেইটা না, যারাই এসে একটা প্রোটেস্ট করছে ওইটুকু সে মেনে নিতে পারে না, কারণ কুষ্টিয়াতে তাদের আধিপত্য থাকবে। জামাতের কিছু কিছু নেতাদের এরকম গোড়া মনোভাব আছে, যেটাই জামাতের জন্য বিপদ ডেকে আনবে বলে আমি মনে করি। কারণ প্রধানমন্ত্রী যেভাবে জামাতকে, বিশেষ করে বিরোধী দলকে আমি দেখতেছিলাম যে ওন করতেছিলেন, বিরোধী দলের নেতা যখন সংসদে বলেছেন তার এলাকার এই সমস্যা, সাথে সাথে মন্ত্রীকে পাঠিয়ে দিয়েছেন। কিংবা এই প্রধানমন্ত্রীর মতো বিরোধী দলীয় নেতার দিকেও যদি আমরা তাকাই, ডাক্তার শফিকুর রহমান সাহেব অত্যন্ত বিনয়ী, ভদ্র, মৃদুভাষী লোক, অত্যন্ত মানে ডিসেন্ট লোক একজন। কিন্তু জামাতের কতিপয় নেতাকর্মী এবং বিশেষ করে ইসলামী ছাত্র শিবির, আমার তো বয়স বেশি হয় নাই, ছাত্র শিবিরের রাজনীতি আমার দেখার সুযোগ হয় নাই, মানে তাদের যৌবনের রাজনীতি। কারণ যৌবন বলছি যখন তারা বিএনপির সাথে জোটে ছিল, পাওয়ারের শেয়ারিং ছিল, তো তখন শুনেছি ক্যাম্পাসে যে রক কাটা,
এবং তাণ্ডব চালানো। এইবার আমি কুষ্টিয়াতে তার কিন্তু প্রমাণ পেয়েছি যে আমাদের এক ছেলে কিন্তু 22টা সেলাই লেগেছে, পায়ে রক কেটেছে, এবং গাড়ির মধ্যে থেকে ইউটিউবে, ফেসবুকে, মিডিয়ার ভিডিওতে দেখা যাচ্ছে অস্ত্রশস্ত্র বের করছে। তো শিবির যদি তার এই পূর্ব রূপে এই রক্ষাটা রাজনীতিতে ফিরে আসে, তাহলে কিন্তু আবার তারা ক্যাম্পাস থেকে ঢাকা ইউনিভার্সিটি সারা দেশে নিষিদ্ধ হবে। যদি এখন আওয়ামী লীগের অ্যাবসেন্সে জামাত একটা প্রধান বিরোধী দল হয়েছে, কিন্তু যদি জামাত শিবিরের এই উগ্র কর্মকাণ্ড, যেটা আমরা গতকাল দেখেছি কুষ্টিয়াতে লাঠি মিছিল করেছে, সরকার সেটিং সরকার, আপনার আইন শৃঙ্খলা বাহিনী আছে, তাদের হুমকি দিচ্ছে এসপিডিসি কে কুষ্টিয়ায় থাকতে পারবে না যদি তার কথা না শুনে। তো জামাত যদি এই ধরনের আপনার একটা উগ্র কর্মকাণ্ডের মাধ্যমে আধিপত্য বিস্তার করে ক্ষমতা দেখিয়ে বা আগামীতে তারা সরকারে যাবে এরকম একটা মনোভাব পোষণ করে, তাহলে তো জামাত হারিয়ে যাবে। জামাতকে একটা জিনিস মনে রাখতে হবে, আমি সর্বশেষ শেষ করতে চাই যে আজকে আমেরিকান অ্যাম্বাসেডর কিংবা ইউকের অ্যাম্বাসেডর কিংবা ইউরোপিয়ান ইউনিয়নের কূটনীতিকরা যতই জামাতের আমিরের বসুন্ধরার বাসায় যাক, একসময় কিন্তু তাদের সাথে ওপেনে কেউ মিটিংও করতো না বিদেশি কূটনীতিকরা। কাজে এই কূটনীতিকরা তাদেরকে মাথায় তুলছে, আবার কিন্তু ধাপ করে মাথা থেকে ফেলে দেবে যে এই বাংলাদেশে একটা উগ্রবাদের উত্থান হচ্ছে, এবং সেটার কিন্তু টার্গেট জামাতে হবে। তো কাজে জামাত যদি সরকারের সাথে দূরত্ব তৈরি করে, সেটা জামাতের জন্যই বিপর্যয় ডেকে নিয়ে। ধন্যবাদ, আপনার কাছে ফিরবো। আমি ঠিক পায়ে শিবির পূর্বরূপে ফিরে যাওয়ার এই জায়গাটা একটু আসি মঞ্জু ভাই আপনার কাছে। না, কথা হচ্ছে শিবির যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা নুরুল হক নূর বললেন, আমি যতটুকু জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরকে এক ধরনের নিষেধাজ্ঞার মধ্যে ফেলে সত্ত্বেও ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে সক্রিয় ছিল, এবং কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে যতগুলো আন্দোলন হয়েছে সবসময় শিবিরের ছেলেরা, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাব, সাংবাদিক ইউনিয়ন, তারপরে ওই যে সাধারণ শিক্ষার্থী, সবগুলোতে ছাত্র শিবিরের ছেলেরা সক্রিয় ছিল, এবং প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে তারা কিন্তু থাকে। এবং এই যে কোটা সংস্কার আন্দোলনে নুরুল হক নূরের সাথেও কিন্তু তাদের একটা বিরাট সহযোগিতামূলক অবস্থান ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে একটা ছাত্র সংগঠনের যদি তার অস্তিত্ব থাকে, আপনি যদি তাকে তার সাধারণ গণতান্ত্রিক অধিকার কেড়ে নেন, তখন তো সে আত্মগোপনে যাবেই, সে গুপ্ত হবেই, ঠিক না? আপনি তাকে হয় প্রপার ওয়ার্ক করতে দিতে হবে। আমি বারবার এই কথাটা বলার চেষ্টা করি, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে আমি এটাও বলেছি যে আপনি একটা দলকে প্রপারলি ওয়ার্ক করতে দেন, ওয়ার্ক করতে যদি না দেন তাহলে সে তার কৌশলগতভাবে সে যে কোনো ভূমিকা নিতে পারবে। আর যদি আপনি তাকে ওপেনলি কাজ করতে দেন, এই যে আজকে নুরুল হক নূর একজন এমপির বিরোধিতা করলেন, যে কি নাম, আমির হামজা সাহেব, এই যে দেখেন যখনই এক্সপোজ হচ্ছে তখনই দেখা যাচ্ছে যে আসলে তো ওনার আচরণ, ওনার কথাবার্তার মধ্যে, আমি দেখেছি জামাতের অনেক লোক আমির হামজার বিরোধিতা করেছে, আমি দেখেছি জামাতেরই অনেক লোক আমির হামজার সমালোচনা করেছে, যে ওনার মানে অনেক নারীকে আমি বলতে শুনেছি উনি এই ধরনের কথা বলেন কেন, উনি নারী বিদ্বেষী কথাবার্তা বলেন কেন। তাহলে আপনি তাকে কাজ করতে দিয়েছেন বলেই তার আসল বিষয়টা জানতে পেরেছেন, কিন্তু আপনি যদি তাকে কথাই বলতে না দেন, মানুষ মনে করবে আহা লোকটা কি অসহায়, লোকটার উপরে কি নির্যাতন হচ্ছে। এই জন্য নুরুল হক নূর এখন বললেন যে শিবিরকে আবার নিষিদ্ধ করে দিতে হবে। তো শিবিরকে নিষিদ্ধ করে তো আপনি থাকতে পারবেন না, শিবির আবার দেখা যাবে আপনাদের সবার মধ্য দিয়ে আবার শিবিরের যে অভিযোগ, এই যে মানে এই অভিযোগ নুরুল হক নূর কিন্তু বলেছেন যে যে পূর্ব অবস্থায় ফিরে যাচ্ছে, এই অভিযোগ কি আপনি কবুল করছেন কি? না না, আমার কথা হচ্ছে শিবিরের যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, শিবিরের যদি, যেমন ধরেন আমি বলি যে শিবিরকে বলা হয় যে শিবির নারী বিষয়ে শিবিরের লিমিটেশনস আছে, নারী বিষয়ে শিবিরের সীমাবদ্ধতা আছে, সেটাকে আপনি এক্সপোজ করেন। আমি তো দেখেছি যে এবারে যখন নির্বাচনের আগে আপনি দেখবেন জামাতকে কিন্তু, জামাতের নির্বাচনে কিন্তু খারাপ করার এটা একটা কারণ, কারণ জামাতকে যখন প্রশ্ন করা হয়েছে যে নারীদের অংশগ্রহণের ব্যাপারে আপনাদের অবস্থান কি, জামাত কিন্তু এটা ক্লারিফাই করতে পারে না। মঞ্জু ভাই, শিবির এই যে রক কাটার একটা ব্যাপার কিন্তু নুরুল হক নূর বলেছেন, আমি সুনির্দিষ্টভাবে এই বিষয়টি জানতে চাই। রককে কত এটির সাথে পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে, তার মানে এটি কি পূর্ব তারা যে করতে এরকম অভিযোগ তিনি কিন্তু দিচ্ছেন? কথা হচ্ছে পূর্বের অবস্থাটা কি, আপনি যদি মনে করেন সে না, মঞ্জু ভাইদের সময় যে কি রক কাটা হিসেবে পরিচিত শিবির, নুরুল হক নূর যেটা বলছে সেটা হচ্ছে যে শিবির যদি এরকম করে তাহলে শিবির আবার নিষিদ্ধের পর্যায়ে চলে যাবে। ঠিক আছে, শিবির কি করে, ঠিক আছে। এখন দেখেন আমরা যখন দেখলাম ডাকসু ইলেকশনে শিবির জিতেছে, সকল বিশ্ববিদ্যালয়ে শিবির একাধারে জিতে শুরু করেছে। কেন জিতেছে? শিবিরের প্রতি ছাত্রদের একটা সিম্পেথি ছিল, নানা রকমের সিম্পেথি ছিল। কেন সিম্পেথি ছিল? কারণ তাদেরকে কাজ করতে দেওয়া হয় নাই, তাদেরকে আঘাত করা হয়েছে। আমি সবসময় বলি যে শিবিরের যে ত্রুটি আপনি সেটা সমালোচনা করেন, সেটা নিয়ে তাকে আপনি রাজনৈতিকভাবে তার মোকাবেলা করেন, কিন্তু যেটা স্যার ত্রুটি না। যেমন ধরেন আমি আপনাকে খোলামেলাভাবে বলে শিবির এবং জামাতের লোকদেরকে সাধারণ সমাজে মানুষ জানে যে তারা ধার্মিক, তারা সৎ, তারা অন্যায় কাজ করে না, এটা তাদের সম্পর্কে একদম স্টাবলিশড একটা মানে কি বলা যায় পারসেপশন। কিন্তু আপনি যদি বলেন শিবিরের ছেলেরা মদ খায়, আপনি যদি বলেন শিবিরের ছেলেরা সন্ত্রাসী, শিবিরের ছেলেরা চাঁদাবাজ, এটা আপনি স্টাবলিশ করতে পারবেন না। ধন্যবাদ। ঠিক আছে, আমি যেটা বলছি শিবিরের
প্রকৃত লিমিটেশনস যেটা, আপনি সেটাকে এক্সপোজ করেন, সেটা নিয়ে তাদের সাথে ডিবেট করেন, সেই আলোচনায় তাদেরকে পরাজিত করেন, সেটাই হবে প্রকৃত রাজনীতি। কিন্তু আপনি যদি মনে করেন যে তাদেরকে পিটাইয়া পাটাইয়া আপনি সরাই দিবেন, পিটাইলে সে 2 দিন পরে ক্যাম্পাস থেকে আউট হয়ে গেল ধরেন। কারণ আমাদের দেশে তো যেটা হয়, সরকারি দল ক্যাম্পাস দখল করে, ছাত্রলীগ দখল করেছে না প্রত্যেকটা ক্যাম্পাস, ছাত্র দলকে নিষিদ্ধ করেছে না, শিবিরকে নিষিদ্ধ করেছে না, তো ছাত্র দল শিবির কি হাওয়া হয়ে গেছে? ছাত্র ফ্রন্ট, ছাত্র ইউনিয়ন, ইসলামী শাসনতন্ত্র, ছাত্র আন্দোলন, এগুলো কি নিঃশেষ হয়ে গেছে? হয় নাই তো। আপনি মেরে কেটের পন্থায় যেতে হবে না, আপনি যুক্তির জায়গায় যান। আমি মনে করি যে বাংলাদেশে আমরা যেটা বলছি, যে যেটা আজকে বলছে ধ্বংসস্তূপ থেকে পুনর্গঠন করবেন বর্তমান সরকার, পুনর্গঠনের রাজনীতি হচ্ছে সেটা, যে ক্যাম্পাসে সবাই থাকবে, সবাই সবার মতো করে কথা বলবে, আপনি ওয়েলফেয়ারে কম্পিটিশন করেন শিবিরের সাথে। আমরা ক্লিয়ার আপনার উত্তরটা। নুরুল হক নূর, আজকে একটু স্বরাষ্ট্রমন্ত্রীর একটু কথা কোট করি। আপনি দেখেছেন নিশ্চয়ই জাতিসংঘের রিপোর্ট, আল কায়দা ইস্যু বন্ধ ছিল দীর্ঘদিন, এবং যে জাতিসংঘ বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের সরাসরি এসে দেখেছে স্বৈরাচারের কাজগুলো, তারা প্রতিবেদন দিয়েছে, তাদের স্বচ্ছ একটি প্রতিবেদন দিয়েছে। সেখানে তারা এরকম একটি রিপোর্ট দিল। এটি জাতিসংঘের রিপোর্ট অনুমান নির্ভর, বিষয়টিকে আমল নিচ্ছে না সরকার, আমলে এটি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। হঠাৎ করে এই ধরনের একটি রিপোর্ট, এর পেছনে কি দেখছেন? সাথে একটু অ্যাড করি, একাধিকবার ভারত সফরের জন্য আমন্ত্রণ জানাচ্ছে প্রধানমন্ত্রীকে, রিফিউজ হচ্ছে বারবার। আজকেও না কালকেও বলেছেন সেই দেশ থেকে যে তারা চাচ্ছেন যেন প্রধানমন্ত্রী ভারত সফর যান। দুটো মিলে একটু আপনার কাছ থেকে কথা শুনতে চাচ্ছি। প্রথমে যে আমি ওটাই বলছি যে আপনার হঠাৎ করে যদি কেউ বেশি ভালো করে, এটা আসলে অনেকেই মানে ভালোভাবে নেয় না এবং এটার ফলাফল ভালো হয় না। তো এই জামাতের হঠাৎ করে বিরোধী দল হওয়া, এত মানে ছাত্র সংসদ থেকে সব জায়গায় উত্থান, স্বাভাবিকভাবে এটা বাংলাদেশের জন্য ভালো কোনো বার্তা হয়নি এবং ভবিষ্যতে ভালো কোনো ফলাফল বয়ে আনবে না। কারণ এই জামাতকে কিন্তু বিভিন্নভাবে পশ্চিমা শক্তিগুলো উগ্রবাদী সংগঠন হিসেবে, বিভিন্ন এই ধরনের এক্সট্রিমিস্ট অর্গানাইজেশনের হিসেবে, লিঙ্কড হিসেবে বিভিন্ন সময় চিহ্নিত করেছে। জামাতের এই অস্বাভাবিক উত্থানের ফলে স্বাভাবিকভাবে আবার আন্তর্জাতিক পুরো শক্তি কিন্তু এটা নিয়ে কনসার্ন, আমি যতদূর রিয়েলাইজ করতে পারি। এবং দেখা যায় এখন জামাত তো একটা ইসলামিক দল হিসেবেই যদিও তারা নিজেদেরকে বলে, কিন্তু যে সাতক্ষীরার এমপি নজরুল সাহেব কিংবা আপনার ওই আমার কুষ্টিয়ার আমির হামজা সাহেব, এরা তো আসলে মানে জামাতের কথাবার্তা আদর্শের সাথে তাদের কর্মকাণ্ড যায় না। আমি যতটুকু জানি যে বিশ্বের বিভিন্ন জায়গায়, ইউরোপীয় অঞ্চলেও দু একটি এরকম এই যে রিলিজিয়াস অর্গানাইজেশন দেশ পরিচালনা করেন, সেখানে তাদেরকে তো এই ধরনের ট্যাগিং করা হয় না। আপনি এই ট্যাগিং এর সাথে জামাতের আমি সমন্বয় করতে চাচ্ছেন? আমরা এখন এই সময় যে রাজনীতির ভয়ঙ্কর রাজনীতি, সোশ্যাল মিডিয়াতে দেখবেন এই যে বিরোধী দল সরকারি দলের নেতাদের ফেসবুক পোস্টে, সংবাদপত্র পোস্টে গালি গালা হুমকি দামকি, এগুলো 80% করে জামাত শিবিরের ছেলে। কারণ অনলাইনে আপনি দেখেছেন বিভিন্ন জরিপে 80% জামাত, 20% ইভেন বিএনপি আরো সরকারি দল কোনো জরিপ করলে 20% দেখবেন তাদের পক্ষে মত যায়। কারণ এইখানে তাদের শক্তিশালী অবস্থান আছে, কারণ তাদেরকে এমনভাবে ব্রেন ওয়াশ করা হয় যে তাদের দ্বারা যে কোনো কাজ করা সম্ভব। তো যেটা জাতিসংঘের প্রতিবেদন না, এটা মূলত বাংলাদেশকে তো একটা চিঠি পাঠিয়েছে যে বিএনপি সরকারের সময়, বিগত সরকারের সময়ও আন্তর্জাতিক বা জাতিসংঘ তখন এই আল কায়দার তৎপরতা বা এরকম আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের তৎপরতা লক্ষ্য করে সরকারকে বলল, সেই সময় বিএনপি তেমনভাবে আমলে নেয়নি বিধায় পরবর্তীতে বাংলাদেশে এই উগ্রবাদ জঙ্গিবাদের একটা বিস্তার ঘটেছিল। এটা তারা স্মরণ করিয়ে দিয়েছে বিএনপিকে যে এইবার যেন বিএনপি শুরু থেকে এটাকে গুরুত্ব সহকারে দেখে। তো সেক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে এটা তারা ভালোভাবে কনসার্ন আছে। কাজে এখানে জাতিসংঘের নতুন করে কোনো প্রতিবেদন, নতুন করে কোনো তথ্য এইটা না, জাস্ট তাকে তাদেরকে রিমাইন্ড করিয়ে দিয়েছে। এবং আমিও মনে করি অবশ্যই আমাদের একটা প্রোগ্রেসিভ ডেমোক্রেটিক পলিটিক্সের স্বার্থে এখানে যে কোনো উগ্রবাদী তৎপরতার বিরুদ্ধে যে যারা মিছিলের মধ্যে ধরেন এই যে কালো পতাকা নিয়ে আপনার দেখায়, এগুলো কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে, এবং কিছু আরো দু একটি গ্রুপকে আমরা দেখেছি তাদের অপতৎপরতা, যদি আইন শৃঙ্খলা বাহিনী সেটা শক্তভাবে দমন করতে পেরেছে। তো এই জন্য আমি এটা বলছি যে এই জন্য আজকে আমরা ভেবেছিলাম যে জামাত একটা পরিশুদ্ধ হয়েছে বোধহয় এই রকমের একটা জুলুমের মধ্যে দিয়ে গিয়ে, কিন্তু জামাতের এই চারিত্রিক পরিবর্তন আমরা দেখিনি, যে কারণে আমি মনে করি যে এখন জামাতের এগেইনস্টে এখানে একটা শক্তিশালী অপোনেন্ট বিএনপি তো সরকারি দল আছে, যদি না দাঁড়ায়, যদি জামাতি বিএনপির একটা অপোনেন্ট রাজনীতি হয়, সেটা বাংলাদেশের জন্য ভবিষ্যতে অনেক সংকট তৈরি করবে। নুরুল হক নূর, আরেকটু আসি, সেটি হচ্ছে যে মানে সোশ্যাল মিডিয়ায় আসলে যারা পতিত স্বৈরাচারের সাথে আছেন তারা অনেকে বলার চেষ্টা করছেন যে কিছুদিন আগে যে
ট্রাম্পের বিশেষ দূত এসেছিলেন, তিনি সুনির্দিষ্ট আসলে তাদের নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনটিকে কার্যক্রম আবার পরিচালনার সুযোগ দিতে বলেছেন, যে কারণেই যেহেতু দেয়া হচ্ছে না সরকারের পক্ষ থেকে, সে কারণেই এই অবস্থাগুলো তৈরি হচ্ছে। বাংলাদেশের উপরে আরো চাপ আসবে এবং ইন্ডিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিক করতে বলেছে, এগুলো তাদের কথা। এর সাথে আসলে কি কোনো যোগসূত্র খুঁজে পান? না, এখানে ওই ধরনের চাপ এবং সেটা বাংলাদেশ যে গুরুত্ব দিচ্ছে না সেটা স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় বোঝা যাচ্ছে। এবং প্রধানমন্ত্রী এতবার ইন্ডিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছে, জয়শঙ্কর সাহেব এসেছেন পররাষ্ট্রমন্ত্রী ম্যাডামের মৃত্যুর সময়, তখন তো অপোজিশন পার্টি ছিল, তখনও তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লি সফরে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি এই নতুন রাষ্ট্রদূত, তিনিও মোদির আমন্ত্রণ নিয়ে এসেছেন। বাট একদিকে তারা সরকারের প্রধানমন্ত্রীর সফরের কথা বলছে, অন্যদিকে বাংলাদেশের মানুষের অস্তিত্বের জায়গায় আঘাত করে তারা 5ই অগস্ট বাংলাদেশের মানুষ যেখানে একটা গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট শক্তিকে তাড়িয়ে দিয়েছিল, তাদেরকে দিয়ে আবার জনগণের সাথে তামাশা করাচ্ছেন, কিন্তু এটা তো সরকার অ্যালাউ করবে না। তো এই মোদি, আপনার ভারত চাপ দিচ্ছে, ট্রাম্পের বিশেষ দূত চাপ দিচ্ছে, এগুলো হলো আওয়ামী লীগের লোকজনের হতাশা থেকে বেঁচে থাকার জন্য ইউটিউবে ফেসবুকে কিছু বাণী। আওয়ামী লীগ এই দেশের রাজনীতিতে আর কামব্যাক করবে না। সেটা যদি আওয়ামী লীগের যারা ফ্রেশ লোক আছে দেশে, তারা যদি কোনো নতুন দল করে, সেটা বাংলাদেশ যদি অ্যালাউ করে রাজনৈতিকভাবে, আইনগতভাবে, সেটা কেউ করতে পারে। বাট আওয়ামী লীগ নামে এবং এই আওয়ামী লীগের চিহ্নিত গণহত্যাকারী সন্ত্রাসীরা, এরা বাংলাদেশের রাজনীতি অধিকার পাবে একদম যে কথাগুলো বললো ওখানে যদি আপনার একটু বলার থাকে। আমি কয়েকটা কথা বলি। একটা হচ্ছে নুরুল নূর যেটা বললেন যে ইসলামিক পলিটিক্সের ব্যাপারে পাশ্চাত্যের একটা কি আছে, একটা ভীতি আছে বা এক ধরনের অসহিষ্ণুতা আছে। আমি এটাকে এইভাবে দেখি না। আমি এটাকে এইভাবে দেখি না। আমি দেখি যে এটা এখানে স্বার্থের ব্যাপার। আপনি দেখেন ইরানকে তো রাশিয়া অ্যাকসেপ্ট করতেছে, ইরানের সাথে তো চায়নার রিলেশনশিপ ভালো, ঠিক আছে। ইরানের সাথে যদি আমি দেখি যে চায়না, রাশিয়া বা অন্যান্য, মানে এটা হচ্ছে মানে আপনার ইন্টারেস্টের কনফ্লিক্ট। এখন ধরেন আমি যদি বলি জামাতের সাথে ধরেন আমেরিকার খুব ভালো বন্ধন হয়ে গেল, ঠিক আছে, তাহলে দেখবেন কালকে আমেরিকা জামাতের ব্যাপারে পজিটিভ। কারণ আপনি দেখেন আমেরিকা কিন্তু সৌদি আরবের ব্যাপারে কিছুই বলছে না। সৌদি আরব কি গণতন্ত্র আছে? কাতারে, কুয়েতে কি আপনার ডেমোক্রেটিক কোনো এনভায়রনমেন্ট আছে? নাই। সেখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না? তো সেই মানবাধিকার লঙ্ঘন নিয়ে কিন্তু আমেরিকার কথা নাই, কারণ আমেরিকা সে জানে যে সে তার বসংবদ। সুতরাং কালকে যদি জামাত ক্ষমতা এসে আমেরিকার বসংবদ হয়ে যায়, আমেরিকা এটা নিয়ে কোনো মাথা ঘামাবে না। এইটা হচ্ছে রাজনীতির, মানে বিশ্ব রাজনীতির একটা খেলা। এখন ঘটনা হচ্ছে জামাত অ্যাজ এ পলিটিক্যাল পার্টি অ্যাজ ওয়েল এজ সে একটা ইসলামিক পার্টি, এই দুইটাকে সে কিভাবে টেকটিক্যালি তার পজিশনটা ঠিক করবে। কারণ সে যখন পলিটিক্যাল পার্টি হইতে চায় তার ইসলামে টান পড়ে, আবার সে যখন ইসলামিক পার্টি হইতে যায় তার পলিটিক্সে একটু খোঁচা লাগে। এই দ্বন্দ্ব সংশয়টা তার মধ্যে আছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি যেটা বুঝি যে দেখবেন এই যে নুরুল বারবার বলছে যে জামাতের উত্থান হইলো কিভাবে? সবাই মিলে তো জামাতের টাইনা ধরতে চাইছে, সবাই তো জামাতের নিষিদ্ধ করতে চাইছে, সবাই তো জামাতের পিটাইতে চাইছে। উত্থান ঘটলো কিভাবে? ঘটনা হচ্ছে এই উত্থানের জন্য এই বাধা দানকারীরাই দায়ী। আমরা সেজন্যই বলছি যে জামাতকে আপনি খোলাসা করে দেন, জামাত রাজনীতি করুক। করতে গিয়ে দেখবেন যে আর ত্রুটি বিচ্যুতিগুলো আসবে। এই যে এখন উনি বললেন যে জামাতের বিভিন্ন এমপিদের ত্রুটি বিচ্যুতিগুলো আসছে, এরা কি জামাতের ভেতরে কি আগে ত্রুটি বিচ্যুতি ছিল না? ছিল। সেগুলো পাবলিকলি জানাজানি হয় নাই। এখন জামাত যখন পাবলিক পার্টি হয়েছে, এখন প্রত্যেক জায়গার ইস্যুটা জামাতের জানাজানি হবে। এই জন্য জামাতকে পলিটিক্যাল স্পেস করে দেন, জামাত পলিটিক্সে আসুক। আপনারাও জামাতের সাথে এক ধরনের তাদের যেই ওয়েলফেয়ার পলিটিক্সের কম্পিটিশন, সেখানে কম্পিটিশনে নামেন, তাহলে দেখবেন আস্তে আস্তে একটা সুন্দর রাজনৈতিক পরিস্থিতি। অনেক অনেক ধন্যবাদ। ওই যে যারা বলছে যে তাদের কুপমণ্ডকতাকে দূর হতে বাধ্য হবে, তাদের নারী বিদ্বেষ, তাদের যে সমস্ত সীমাবদ্ধতা সেগুলো দূর হবে। আর আপনাদের যে সমস্ত চাঁদাবাজি, খারাপ অভ্যাস আছে যেগুলো দিয়ে আপনারা কম্পিট করতে পারেন না, সেগুলোও আপনাদের কাছে মানে কমে আসতে বাধ্য হবে। মুজিবুর রহমান মঞ্জু, অনেক অনেক ধন্যবাদ এবং অসংখ্য ধন্যবাদ নুরুল হক নূর দুজনকেই। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আলোচনা পর্যালোচনার মাধ্যমে আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশ তার সঠিক পথে, সঠিক গন্তব্যে এগিয়ে যাক এবং সেই গন্তব্যে পৌঁছুক, বাংলাদেশ একটি কল্যাণমূলক রাষ্ট্র হয়ে উঠুক। আর সেক্ষেত্রে আসুন যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ। আবার স্বাগত জানাচ্ছি মাই টিভি সংলাপে। প্রিয় দর্শক, কথা শুনছিলাম বিরতির আগে হান্নান মাসুদ, এনসিপির নেতা, সংসদ সদস্য, তার কাছ থেকে। অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, আপনার কাছে আসি, বিএনপির সাংগঠনিক সম্পাদক। সেটি হচ্ছে যে এই যে কার্ড, কৃষক কার্ড বা ফ্যামিলি কার্ডের জন্য সুপারভাইজার নিয়োগের ব্যাপারে বিভিন্ন বিরোধী দলের কিন্তু আমরা অভিযোগ শুনি। এক্ষেত্রে হান্নান মাসুদও তার এলাকার কথা বললেন। একটু সন্তোষজনক কি কোনো ব্যাখ্যা আছে এর? না, ব্যাখ্যা তো আছে। এখানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলি যদি অন্য রাজনৈতিক দলের
আমাদের যারা তথ্য সংগ্রহ করে, এটা তো দোষের কিছু না। আর এখানে তো আপনার মানে লুকোচুরির কিছু নাই। সে তথ্য সংগ্রহ করবে, এটা জমা দিবে, আর আমরা সেটা সুবিধাটা দিব সরকার। এখানে আমি মনে করি এটা স্থানীয় প্রশাসন যারা, এটা কিন্তু তাদের দায়িত্ব। এবং স্থানীয় প্রশাসনে আমরা কারা, মনে করেন একজন ইউনো তো স্থানীয় প্রশাসনের হেড, উপজেলা প্রশাসনের ইউনোর জন্ম কবে, মানে ইউনো হিসাবে তার জন্ম কবে? সে যখন ম্যাজিস্ট্রেট হিসেবে প্রথম জয়েন করে তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা, এবং আওয়ামী লীগ সরকার তার 14 গোষ্ঠীর আপনার নিছে, হ্যাঁ, তদন্ত করছে যে তার ইয়ার মধ্যে কোনো বিএনপি আছে কিনা, জামাত আছে কিনা, এগুলি তদন্ত করে তারপরে তাকে ইউনো ম্যাজিস্ট্রেট হিসেবে তারা নিয়োগ দিয়েছেন। এখন এই লোকগুলি এখন ইউনো, তারা তো চাই যে অন্য রাজনৈতিক দলগুলির সাথে আমাদের একটা দ্বন্দ্ব থাকুক, এনসিপির সাথে, জামাত ইসলামের সাথে থাকুক, কিন্তু আমরা কিন্তু এটা চাচ্ছি না। এটা তাদের সৃষ্টি, স্থানীয় প্রশাসনের সৃষ্টি। জি, আর হলো আপনার এইভাবে আপনার বিভিন্ন জায়গায় পুলিশের যিনি আপনার ওসি বলেন, ওসির রামপুরা থানার ওসিরে কেরানীগঞ্জ থানার ওসি বানাইছে, একই তো ব্যক্তি। এখন সে তো রাতারাতি তার যে ইয়েটা বোল্ড পাল্টাইছে ঠিকই, মন তো পাল্টায় নাই। মন তো তার হাসিনাপার দিকে আছে, যে হাসিনাপা আবার আসলে আমাদের জন্য ভালো হইতো। কিন্তু প্রশাসনের লোকদের যে দল ক্ষমতায়, মানে একদম কারেন্ট যে ক্ষমতায় থাকে তারই অতি বা এই হাইব্রিড সেজে যাওয়া, যে আমি আপনাদেরই লোক, এই টেন্ডেন্সিও কিন্তু আছে। এখন তো তারা সব সেটি আপনারা ছাত্রদল। বাঁচতে পারছেন কেন? এখন তো বলে আমরা ছাত্রদল করালো, বুঝছেন নি? তখন কিন্তু আমাদেরকে যারা গুলি করছে, আমাদেরকে যারা নির্যাতন করছে, এখন তারা আবার হয়ে গেছে আমাদের দলের লোক। একটা মজার কথা বলি, আমরা যখন হচ্ছে ইয়াতে ক্যাম্পাসে ছিলাম আর কি, সরি অনুমতি দিলে, মানে ক্যাম্পাসে ছিলাম আর কি, আমরা যাদেরকে চিনতাম যে হচ্ছে আগে বিএনপি পরিবার থেকে আসছে বা জামাত পরিবার থেকে, মানে যাদেরকে আমরা চিনি যে বিএনপি পরিবার বা জামাত পরিবার থেকে আইসা এখন ছাত্রলীগ করতেছে, তা আমরা দেখতাম যে হচ্ছে এরাই সবচেয়ে বেশি উগ্রতা দেখাতো। আমরা তো তখন মানে খুব হাসিনার বিরুদ্ধে আমরা 15-20 জন মানে এরকমই আমরা কথা বলতাম, নিয়মিত রাজভাস্কর্যে দাঁড়াইতাম, পিড়া খাইতাম, দোরানি খাইতাম। তো দেখতাম যে কে আগানো, দেখতাম যে হচ্ছে ওরে ও তো আমার সাথে ওখানে পড়ছে, ও তো শিবির করতো,